প্রাণীবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ সাহেবুল আলম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো ইতিমধ্যে জানো গত 17 নভেম্বর আমি নীলফামারী সরকারি কলেজ থেকে বদলি হয়ে বৃন্দাবন সরকারি কলেজে যোগদান করেছি। সেই হিসাবে বৃন্দাবন সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে এটি আমার প্রথম ক্লাস। তোমাদের সবাইকে স্বাগতম ও শুভকামনা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিষয়টি নিয়ে আজকের আলোচ্য বিষয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আশা করি এই ক্লাসটিতে তোমাদের সবাইকে আমি সাথে পাবো। শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলতে কি বোঝায়। লক্ষ্য করো, একটি ডিএনএ অণুর প্রত্যাশিত দুটি জায়গা ভেঙে খণ্ডটি আলাদা করে অন্য একটি ডিএনএ অণুর সাথে সংযুক্ত করার ফলে যে নতুন ধরনের ডিএনএ অণু পাওয়া যায় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ একটা ডিএনএ যেটি ওই জীবের মধ্যে আছে, তার যে বৈশিষ্ট্য আছে সেটা তো তার আছেই। আমরা চাচ্ছি এই জীবের মধ্যে অন্য কোনো একটা বৈশিষ্ট্য সংযোজন ঘটাতে, অর্থাৎ ভিন্ন কোনো জীবের কোনো বৈশিষ্ট্যকে এই জীবের মধ্যে সংযোজন ঘটাতে। সেক্ষেত্রে ভিন্ন জীব থেকে একটি ডিএনএ অণু এনে যখন আমরা একটি কোনো অন্য প্রাণীর ডিএনএর সাথে সংযুক্ত করে দিব, তখন যে ডিএনএটি উৎপন্ন হবে, অর্থাৎ তার নিজস্ব জিন প্লাস একটা ভিন্ন জীবের জিন সম্মিলিতভাবে যে ডিএনএটি উৎপন্ন হবে তাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। আর যে পদ্ধতিতে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় তাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। লক্ষ্য করো, এই পদ্ধতিতে এক কপি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে তা থেকে একই রকম অসংখ্য কপি তৈরি করা যায়। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার কাজটি কিন্তু সহজ কাজ নয়, অত্যন্ত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাই এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার পর এই একটি ডিএনএ দিয়ে কিন্তু আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সেজন্য বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই ডিএনএটির সংখ্যা বৃদ্ধি করতে হয়। আর সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে সেটাকে অসংখ্য ডিএনএতে রূপান্তরিত করা যায় এবং সেই ডিএনএটি বিভিন্নভাবে গবেষণার কাজে ব্যবহার করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায়, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। লক্ষ্য করো, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপসমূহ। আমরা এখন একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে গেলে কি কি জটিল ধাপ অনুসরণ করে একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হয় তারই একটি সংক্ষিপ্ত পরিসর তুলে ধরছি। লক্ষ্য করো, এই কাজের জন্য প্রথমে দরকার হবে একটি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। অর্থাৎ আমি কোনো একটা জীবের মধ্যে কোন বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটাতে চাই সেই ডিএনএকে বলা হবে কাঙ্ক্ষিত ডিএনএ। অর্থাৎ আমি একটা জীবের মধ্যে যেটি প্রকাশ করতে চাই, অন্য জীবের একটি বৈশিষ্ট্য একটি ভিন্ন জীবে প্রকাশ করতে চাই। দ্বিতীয় যে বিষয়টি সেটি বলা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বহনের জন্য বাহক নির্বাচন করতে হবে। সেই ডিএনএ আমি নির্বাচন করলাম, সেই ডিএনএটি আমি হাতেও পেলাম, কিন্তু সেটি কিন্তু সরাসরি সে জীবের মধ্যে সংযুক্ত করা সম্ভব নয় যদি না সে জীবের সাথে সংযুক্ত করার উপযোগী কোনো বাহক ডিএনএ থাকে। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই বাহক শব্দটি বা ভেক্টর শব্দটি কিন্তু আমরা এই দুটো সাবজেক্টে ভিন্নভাবে ব্যবহার করে থাকি। খেয়াল করো যে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে এই বাহক হচ্ছে এক প্রকার ডিএনএ। আবার দেখো, এই বাহক বা ভেক্টর কিন্তু যখন আমরা যে কি বলা হচ্ছে অণুজীব বিজ্ঞান যখন আমরা আলোচনা করি তখন কিন্তু সে বাহক মানে হচ্ছে কোনো একটি ভিন্ন জীব। যেমন মাছির মাধ্যমে বিভিন্ন ধরনের জীবাণু পরিবাহিত হয়, সেক্ষেত্রে মাছিকে আমরা ভেক্টর বলছি। তো এই যে বিষয়টি, এটা তোমাদের বিষয়টি লক্ষ্য করতে হবে। তারপর যে বিষয় বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস নামক উৎসেচকের সাহায্যে ডিএনএ নির্দিষ্ট জায়গা কর্তন করা। এর সংজ্ঞায় যে কথাটা বলা হয়েছে যে কোনো একটা জীব থেকে একটা ডিএনএকে কেটে আলাদা করতে হবে। তো আলাদাটা হবে কিভাবে? এটা তো আণবিক বিষয়। সেই আণবিক কাজটি সম্পন্ন করার জন্য বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করা হয়। যে এনজাইমের মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএকে কর্তন করে পৃথক করা হয় সেই ডিএনএকে বলা হবে এন্ডোনিউক্লিয়াস, এবং সেই এন্ডোনিউক্লিয়াসকে বলা হয় রাসায়নিক কাঁচি। যেহেতু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কর্তনের কাজটি করা হয়, কাঁচি দিয়ে আমরা কি করি, কোনো কিছু কাটি, তাই না? ঠিক একইভাবে ডিএনএকে কাটার জন্য যে রাসায়নিক উপাদানটি ব্যবহার করে তাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। সেই এন্ডোনিউক্লিয়াসকে বলা হয় রাসায়নিক কাঁচি বলা হয়। তার মাধ্যমে সেটাকে কর্তন করতে হয়।
আবার এখানে একটা বিষয় লক্ষণীয় যে যে কাঙ্ক্ষিত ডিএনএ কে আমি এন্ডোনিউক্লিয়াস দিয়ে কর্তন করব, একই এন্ডোনিউক্লিয়াস দিয়ে আবার যে বাহক ডিএনএ কেও কিন্তু কর্তন করতে হবে। তা না হলে কিন্তু সে বাহক ডিএনএ এর মধ্যে সেই ডিএনএটিকে সেট করা যাবে না, তার যে সেটিংটা ঠিকমতো হবে না। লক্ষ্য করো এরপরের যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ উৎসেচকের সাহায্যে। তাহলে আমরা এই 3 নম্বর যেটা বললাম, এন্ডোনিউক্লিয়াস হচ্ছে এক ধরনের এনজাইম যার মাধ্যমে ডিএনএটাকে কর্তন করা হয়, কেটে আলাদা করা হয় মূল ডিএনএ থেকে। তো এই ডিএনএটাকে আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বাহক ডিএনএর সাথে সেটাকে যুক্ত করব। যুক্ত করা, তাহলে কর্তন করার জন্য দুটো জায়গায় লক্ষ্য করো, একটা হচ্ছে যে কাঙ্ক্ষিত ডিএনএ থেকে সে কেটে নেওয়ার জন্য যেই এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করব, একইভাবে বাহক ডিএনএ যে জায়গায় যুক্ত করব সেই কর্তনটাও কিন্তু ওই এন্ডোনিউক্লিয়াসে করতে হবে। এবং সেই যে কর্তন, দুটো কর্তনের ফলে, অর্থাৎ কাঙ্ক্ষিত ডিএনএ কর্তন করা এবং বাহক ডিএনএ কে কর্তন করা, সেই কর্তৃত স্থানে আবার যে কাঙ্ক্ষিত ডিএনএ যুক্ত করা, তার জন্য আরেকটা বিশেষ ধরনের এনজাইমের প্রয়োজন হয়। সেই এনজাইমের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। অর্থাৎ জোড়া দেওয়ার জন্য যে এনজাইম তার নাম হচ্ছে লাইগেজ, কাটার জন্য যে এনজাইম তার নাম এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস কয় জায়গায় কাটে? 2 জায়গায় কাটে। একটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ থেকে কেটে আলাদা করে নিয়ে আসে, একটা হচ্ছে বাহক ডিএনএ কে কেটে সেই কর্তৃত জায়গার মধ্যে সেই কাঙ্ক্ষিত ডিএনএটাকে সংযুক্ত করে লাইগেজ এনজাইম। লক্ষ্য করো পরের যে ধাপ, 5ম ধাপ, জোড়া লাগানো ডিএনএ বহনকারী বাহকের প্রতিলিপিকরণের জন্য একটি পোষক নির্বাচন করা হয়। পোষক আদিকোষ বা প্রকৃত কোষ হতে পারে। যেটি বলছিলাম যে পোষক, লক্ষ্য করো যে জীবের মধ্যে সেই রিকমেন্ড ডিএনএটাকে আমি তার প্রকাশ ঘটাতে চাই বা তার যে কাঙ্ক্ষিত ফলাফলটা চাই, সেই ফলাফল চাওয়ার সেই জীবটাকে বলা হবে বাহক। তো সেই বাহক দুরকম হতে পারে সেটি আদিকোষ অথবা প্রকৃত কোষ। খুব সরল প্রকৃতির বা ছোট আকারের যে ডিএনএ গুলো আছে, কাঙ্ক্ষিত ডিএনএ, তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আদিকোষ যথেষ্ট। সেই কারণে এইসব ধরনের যে ডিএনএ গুলোর যে বহিঃপ্রকাশ ঘটানো সাধারণত ব্যাকটেরিয়ার দেহে এটা বেশি হয়। ব্যাকটেরিয়ার দেহে এর বহিঃপ্রকাশ ঘটানোর সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই যে ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো অতি দ্রুত সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল বলতে আসলে কাঙ্ক্ষিত একটা মানে ডিএনএ এর মাধ্যমে কি হয়? ডিএনএ এর মাধ্যমে মূলত প্রোটিন তৈরি হয়, বিশেষ ধরনের প্রোটিন। যে প্রোটিনের অভাবে বা যে আমাদের মানব দেহে নানা ধরনের রোগবালাই সৃষ্টি হতে পারে, সেটা চিকিৎসার জন্য কিন্তু আমরা সেই প্রোটিনগুলো ব্যবহার করতে পারি। তো যেমন সেই যে প্রোটিনটা তৈরি হবে, সেটা যদি কোনো অণুজীব বা ব্যাকটেরিয়ার মতো অণুজীবের মাধ্যমে যদি সে করা যায়, তাহলে সুবিধা হচ্ছে যে অণুজীবদের তাদের বংশবৃদ্ধির ক্ষমতা অত্যধিক, যার কারণে অতি দ্রুত তার থেকে ফলাফল পাওয়া যায়, অর্থাৎ কাঙ্ক্ষিত প্রোটিন পাওয়া যায়, যেটা আমাদের মানে রিকমেন্ড ডিএনএ তৈরি করার মূল লক্ষ্য। আবার যে সকল কোষগুলো বা যে সকল ডিএনএ গুলো বা কাঙ্ক্ষিত ডিএনএ জটিল প্রকৃতির বা আকারে অনেক বড়, সেগুলো আবার এই যে অণুজীবগুলো তার বহন ক্ষমতার বাইরে, সেক্ষেত্রে সেটাকে কি করতে হয়? সেটা ভিন্ন কোনো মানে প্রকৃতকোষী জীব দিয়ে কিন্তু এটা করতে হয়। আমি যদি উদাহরণ হিসেবে তোমাদের বলি, লক্ষ্য করো ইশিরেশিয়া কলাই বা ইকলাই নামক যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু মানব দেহের জন্য প্রয়োজনীয় ইনসুলিন উৎপাদন করা সম্ভব রিকমেন্ড ডিএনএ প্রযুক্তির মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ইনসুলিন নামক যে হরমোনটি, সেই হরমোনটি তৈরি করতে গেলে কিন্তু আমাদের সেই আদিকোষী জীব ইশিরেশিয়া কলাই বা ব্যাকটেরিয়াটি যথেষ্ট। কিন্তু লক্ষ্য করো যে ডলি নামক যে ইয়েটি তৈরি করা হয়েছিল, যে ভেরিটা তৈরি করা হয়েছিল, তাও সেটি কিন্তু একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, দুটো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, একটা হচ্ছে ক্লোনিং। তো ক্লোনিং হলো এর পূর্ব শর্তটা কিন্তু ছিল রিকম্বিনেন্ট ডিএনএ, অর্থাৎ তার মধ্যে মানব দেহের প্রয়োজনীয় জিনস আগে তার ভিতর প্রবেশ করানো হয়েছে, তারপর তার মধ্যে কি ক্লোনিং করা হয়েছে। এর ফলে কি হয়েছে? মানব দেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন সে ভেরির দেহে উৎপন্ন হয়েছে। তার মানে হচ্ছে যে সকল জিন যে সব জায়গায় তার বহিঃপ্রকাশ ঘটবে, এক্সপ্রেশন, ইটস কল এক্সপ্রেশন। কোনো জিন কোনো একটা জীবের মধ্যে প্রকাশ ঘটবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। হ্যাঁ, তো এই যে প্রকাশ ঘটাকে বলা হয় এক্সপ্রেশন। সেই এক্সপ্রেশনটা ঘটতে পারে, নাও ঘটতে পারে। যদি ঘটে তাহলে তো আদিকোষের মধ্যে ঘটে তাহলে সবচেয়ে ভালো, আমাদের কাজের জন্য সুবিধা হয়, আমরা অতি দ্রুত রেজাল্ট পাবো, অতি অল্প প্রয়াসে অল্প পরিশ্রমে আমরা অনেক বেশি মানে প্রোটিন পেতে পারি। কিন্তু যদি সেখানে তার বহিঃপ্রকাশ না ঘটে, অর্থাৎ আদিকোষ যদি সেই জিনটাকে বহন করার ক্ষমতা না থাকে, তাহলে প্রকৃত কোষ তখন সেখানে ব্যবহার করতে হয়। লক্ষ্য করো পরের যে বিষয়টি বলা হচ্ছে, নির্বাচিত পোষকে জোড়া লাগানো ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করানো হয়। অর্থাৎ এই যে মানে ডিএনএটা সেটাকে একটা এই ইয়াতে পোষকের দেহে
প্রবেশ করানো। এই ধাপগুলো তারপরে কি করতে হবে, তার এক্সপ্রেশন দেখতে হবে যে সেটা বহিঃপ্রকাশ ঘটেছে কিনা। যদি বহিঃপ্রকাশ যদি ঘটে সেই সেই পোষকের দেহে, তাহলে তো আমাদের যে যে লক্ষ্য সেটা সফল হয়েছে। আর এমন যদি হয় যে সেটা পোষক সেটাকে মানে তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে নাই, সেক্ষেত্রে বিকল্প চিন্তা তখন আমাদেরকে করতে হবে। আমরা এবার একটি চিত্রের সাহায্যে তোমাদের জিনিসটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। লক্ষ্য করো, এই যে এতক্ষণ যে আমরা বর্ণনাটি দিলাম, এখানে এটি হচ্ছে একটি ডোনার বা দাতা, দাতা কোষ। এই দাতা কোষ, লক্ষ্য করো, এই দাতা কোষের থেকে কি করতে হবে, তার থেকে যে তার যে নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে সেখান থেকে কাঙ্ক্ষিত ডিএনএটাকে আলাদা করে নিতে হবে। এটাকে বলা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ। লক্ষ্য করো, তাহলে এই কাঙ্ক্ষিত ডিএনএ, আবার দেখো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দেহে কি থাকে, গোলাকার এক ধরনের, তার যে মূল ডিএনএর বাইরেও, লক্ষ্য করো, মূল যে ক্রোমোজোমের বাইরেও একটা ইয়ে থাকে, যে বৃত্তাকার কিছু ডিএনএ থাকে, সেই ডিএনএ কে বলা হয় প্লাজমিড। সেই প্লাজমিড এক প্রকার বাহক ডিএনএ। সেই বাহক ডিএনএ কে প্রথম আলাদা করে নিতে হয়। লক্ষ্য করো, এই যে কর্তৃত্বকরণের কাজটি করতে হয় কি দিয়ে, এন্ডোনিউক্লিয়াস দিয়ে। এখানে এই কোষটিকে, এই যে প্রকৃত যে কোষটি, যে দাতা, সে দাতার যে কোষটিকে যে এনজাইম দ্বারা, এন্ডোনিউক্লিয়াস দ্বারা কর্তন করা হয়েছে, ঠিক একই এন্ডোনিউক্লিয়াস দ্বারা কিন্তু সেই প্লাজমিডটাকেও কর্তন করতে হবে। তা না হলে এটার যে মাপ, তার যে প্রান্তভাগের মাপ যোগ মিলবে না, এর সাথে এটা সংযুক্ত হবে না। তারপর এই হলো তাহলে এই কাঙ্ক্ষিত ডিএনএ, যেটা একটি দাতা থেকে সংগ্রহ করা হয়েছে। আর এটা হচ্ছে প্লাজমিড, যেটা হচ্ছে এক প্রকার বাহক ডিএনএ। সেই বাহক ডিএনএ কে আবার কি করা হয়েছে, বাহক ডিএনএর সাথে সেই কাঙ্ক্ষিত ডিএনএটাকে সংযুক্ত করা হয়েছে। লক্ষ্য করো, এই যে সংযুক্ত হওয়ার ফলে কি হয়েছে, কিসের মাধ্যমে, লাইগেজ এনজাইমের মাধ্যমে, এবং ফলে তৈরি হয়েছে এই যে প্লাজমিড তৈরি হয়েছে। এটা কি আছে, তো সেই ব্যাকটেরিয়ার যে জিন সেটাও আছে, পাশাপাশি সে দাতার যে জিন সেই জিনটাও কিন্তু এখানে আছে। তার ফলে এই যে প্লাজমিডটাকে যেটা তৈরি হলো এখন লাইগেজ দ্বারা যুক্ত করার ফলে, এটাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ তখন কি করতে হবে, সেটা আবার একটা পোষকের দেহে প্রবেশ করাতে হবে। এই পোষক হচ্ছে আরেকটা ব্যাকটেরিয়া। সেই পোষকের দেহে যখন প্রবেশ করানো হলো, তখন সেই যে কাঙ্ক্ষিত ডিএনএ তার সংযুক্তির ফলে সেখানে কিন্তু সেই পোষক জীবটি বা পোষক ব্যাকটেরিয়াটি বা কোষটি তখন কি করবে, সেই কাঙ্ক্ষিত যে জিন বহন করার ফলে সে কাঙ্ক্ষিত প্রোটিন উৎপাদন করবে। সেই প্রোটিন উৎপাদন হলে বুঝতে হবে আমাদের সেই লক্ষ্য সফল হয়েছে। এটা যদি আমরা উদাহরণ হিসেবে বলি, এটা যদি মানব কোষ হয়, তাহলে মানব কোষ থেকে কি করতে হবে, মানব দেহের যে আমাদের যে প্যানক্রিয়াস, অগ্নাশয়ের মধ্যে কি আছে, আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে এক ধরনের অনাল গ্রন্থি। সেই অনাল গ্রন্থির মধ্যে কি আছে, বিটা কোষ। এই বিটা কোষের মধ্যে থাকে এক ধরনের জিন, যে জিন মূলত ইনসুলিন তৈরির জন্য দায়ী। আর এটাকে যদি আমরা মনে করি ইনসুলিনের জন্য দায়ী জিন, এটা যদি মানব দেহের কোষ হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে সেটা কি কাঙ্ক্ষিত ডিএনএ। অর্থাৎ যে ডিএনএ কি করতে পারে, ইনসুলিন তৈরি করতে পারে, তার নাম হচ্ছে সেটা হবে কাঙ্ক্ষিত ডিএনএ। তাহলে একটা সুস্থ মানব দেহ থেকে আমরা একটা কাঙ্ক্ষিত ডিএনএ নিলাম, নেওয়ার পর এদিক থেকে আবার একটা ব্যাকটেরিয়া দেহ থেকে একটা প্লাজমিড নিলাম। সেই প্লাজমিডটাকে আবার কর্তন করলাম কি দিয়ে, এন্ডোনিউক্লিয়াস দিয়ে। আবার মানব দেহ থেকে যখন নিলাম সেই ইনসুলিনের যে জিনটি, সেটাও কিন্তু কর্তন করলাম এন্ডোনিউক্লিয়াস দিয়ে। তারপর লাইগেজ দিয়ে যুক্ত করলাম, তাহলে এটা হলো একটা রিকম্বিনেন্ট ডিএনএ। অর্থাৎ এর মধ্যে কি আছে, এটার মধ্যে ব্যাকটেরিয়ার ডিএনএও আছে, পাশাপাশি মানব দেহের যে ইনসুলিন তৈরি ডিএনএও আছে। তাহলে এই প্লাজমিড টাকে যখন আমরা, এই রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে যখন আমরা কোনো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাবো অথবা ইস্টিরিশিয়া কলাইয়ের দেহে প্রবেশ করাবো, তখন সেই ইস্টিরিশিয়া কলাইটা কি হবে, সে তার সংখ্যা বৃদ্ধি করবে, বংশবৃদ্ধি করবে, এবং সে কি করবে, ইনসুলিন তৈরির ক্ষমতা অর্জন করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু ব্যাকটেরিয়া ইনসুলিন তৈরি করে না, যেহেতু মানব দেহের ইনসুলিন তৈরির জিনটি তার দেহে প্রবেশ করানো হয়েছে, তার ফলে সে কি করেছে, সে ইনসুলিন তৈরির ক্ষমতা অর্জন করেছে। তখন এই ব্যাকটেরিয়াটি, লক্ষ্য করো, ইস্টিরিশিয়া কলাইকে ব্যবহার করবো কেন আমরা, এটি প্রতি 20 মিনিট একবার করে বংশবৃদ্ধি করে। লক্ষ্য করো যে প্রতি 20 মিনিট যদি একবার করে বংশবৃদ্ধি করে মানে তার দ্বিবিভাজন ঘটে, তাহলে প্রতি এইভাবে একদিনে তো লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে। তাদের বিন্দু বিন্দু ইনসুলিন একত্রে যখন হবে, তখন কিন্তু একটা বৃহৎ পরিমাণের ইনসুলিন তৈরি হবে। এভাবে কিন্তু এই যে বর্তমানে যে ইনসুলিন তৈরি করা হয়, সেই ইনসুলিন বাজারজাত করা হয়েছে, এবং সেটা কি করা হয়, সেটা যারা ওই যে ডায়াবেটিস রোগী তাদের চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। পূর্বে কি হতো, এটা তৈরির আগে এটা যে বিভিন্ন ধরনের যে পশু আছে, তাই না, বিভিন্ন ভেড়া আছে, গরু আছে, ওদের প্যানক্রিয়াস থেকে কিন্তু সেই ইনসুলিন কালেক্ট করা হতো। এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া, অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া, যার কারণে এটার দাম ছিল অত্যধিক বেশি, রিস্কিও ছিল। যার কারণে কিন্তু আর এখন কি, এখন সে ব্যাকটেরিয়ার দেহে কিন্তু মানব দেহের ইনসুলিন তৈরি হচ্ছে। হ্যাঁ, সে প্রযুক্তির নাম কি,
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, সেইটি প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি হচ্ছে। এটা একটা উদাহরণ হিসেবে বলছি আমরা। শুধু ইনসুলিন ছাড়াও এখন নানান ধরনের প্রোটিন, মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন সেখানে কিন্তু এই প্রকৌশলের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে। লক্ষ্য করো, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি জন্য আমাদের যা যা প্রয়োজন, অতি প্রয়োজনীয়, যে আমরা ইতিমধ্যে কিন্তু তার যে সংজ্ঞা, পাশাপাশি তার যে প্রক্রিয়ার মধ্যে এই কথাগুলো এসেছে। তো যেটা এসেছে খুব সংক্ষিপ্ত পরিসরে, সেটা আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য আমরা সামনে এগিয়ে যাই। লক্ষ্য করো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য উপাদান, কি কি উপাদান লাগে এই রিকম্বিনেন্ট ডিএনএ করতে, ইতিমধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলোর কথা বলেছি কিছুটা। তো এটারই আরেকটু বিস্তারিত আলোচনা যদি করি, লক্ষ্য করো, প্রথম যে যা দরকার হলো কাঙ্ক্ষিত ডিএনএ, বা এটাকে ইংরেজিতে বলা টার্গেট ডিএনএ, প্যাসেঞ্জার ডিএনএ। এটা ফরেন ডিএনএ। ফরেন কেন বলা হচ্ছে? যেহেতু এটা ভিন্ন জীব থেকে আনা হয়, সেই জন্য বলা হচ্ছে ফরেন ডিএনএ। তো এই ডিএনএ মানে যে বৈশিষ্ট্যটি আমি প্রকাশ ঘটাতে চাই অন্য কোনো জীবের মধ্যে, এই যে ইনসুলিন, একটা সুস্থ দেহ থেকে আমরা ইনসুলিনের জিন নিয়ে গেলাম, তাই না? সেই জিন দিয়ে আমরা কি করলাম? একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে তার প্রকাশ ঘটালাম। তার ফলে কি হলো? ব্যাকটেরিয়া ইনসুলিন তৈরি করলো। এখন সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এই ইনসুলিন আমরা ব্যবহার করবো কার দেহে? যে মানুষটির দেহে সুস্থ সেই ডিএনএটি নেই, অর্থাৎ যে মানব দেহের সেই ইনসুলিন তৈরির ডিএনএটি কার্যকর নয়, যার ফলে তার দেহে কি হয়েছে? তার একটা বিশেষ ধরনের রোগ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ডায়াবেটিস। সেই ডায়াবেটিসের রোগীর দেহে কিন্তু আমরা সেই ইনসুলিনটা প্রয়োগ করে তার চিকিৎসা করতে পারি। তা এক্ষেত্রে এই কাঙ্ক্ষিত ডিএনএ আমি কাকে বলবো? কাঙ্ক্ষিত ওই যে ইনসুলিনের জন্য যে ডিএনএ, এটাকে বলা হবে কি? আমরা যে উদাহরণ হিসেবে বলি, তাহলে সেটাই হবে কাঙ্ক্ষিত ডিএনএ বা টার্গেট ডিএনএ, প্যাসেঞ্জার ডিএনএ বা ফরেন ডিএনএ। লক্ষ্য করো, দ্বিতীয় যে বিষয়টি, বাহক, ভেক্টর, ভেহিকল ডিএনএ। ভেহিকল বা ভেক্টর, যেটা আমরা বলছি যে এই যে একটু আগে যে ছবিটি দেখালাম, সেই ছবির মধ্যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্লাজমিড এর সাথে সেই কাঙ্ক্ষিত ডিএনএটাকে সংযুক্ত করা হয়েছে লাইগেন্স এনজাইমের মাধ্যমে, এবং টার্গেট ডিএনএ এবং প্লাজমিড দুটোকে কিন্তু কর্তন করা হয়েছে এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, এক ধরনের এনজাইম, যেটাকে বলা হচ্ছে রাসায়নিক কাঁচি। সেই কাঁচির মাধ্যমে সেটাকে কি করা হয়েছে? কর্তন করা হয়েছে। আর সেই কর্তিত টার্গেট ডিএনএ বা প্যাসেঞ্জার ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ বা ফরেন ডিএনএ যেটা, সেটাকে কি করা হয়েছে? লাইগেজ নামক এনজাইমের সাহায্যে ভেক্টর ডিএনএ অর্থাৎ প্লাজমিডের সাথে সংযুক্ত করা হয়েছে। উৎসেচক এনজাইম, তো এক্ষেত্রে কিন্তু আমরা ইতিমধ্যে দুটো এনজাইমের কথা বলেছি, একটাকে বলছি এন্ডোনিউক্লিয়াস, আর একটা বলছি লাইগেজ। এছাড়াও আরো কিছু কিছু এনজাইম কিন্তু এখানে ব্যবহার হয়, যেমন ধরো এই যে লাইগেজ, এন্ডোনিউক্লিয়াস, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। হ্যাঁ, এটাও আরেকটা বিশেষ ধরনের এনজাইম, যেটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কি ভূমিকা পালন করে এটা একটু পরে আমরা বলছি, লক্ষ্য করো। এরপরে যে বিষয়টা হোস্ট বা পোষক। হোস্ট হচ্ছে যে জীব সেটাকে তার সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে গ্রহণ করবে বা যার দেহে সেটাকে প্রবেশ করানো হবে। এক্ষেত্রে যে ইসিরিশিয়া কলাই, যেটা সে প্লাজমিডের সাথে যখন আমরা মানুষের যে জিন যুক্ত করলাম, যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো, সেটাকে আমরা তো পরবর্তী সময় কি করেছি? সেই করে ইসিরিশিয়া কলাই বা এই যে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়েছি। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াটাই হবে হোস্ট বা পোষক। তারপরে সিডিএনএ মানে কমপ্লিমেন্টারি ডিএনএ বা ক্লোন ব্যাংক বা কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমরা একটু পরে। লক্ষ্য করো, জিন ব্যাংক বা জিনোম লাইব্রেরি, মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপাদান। হ্যাঁ, এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যদি এখন একটু এই বিষয়গুলো একটু আলোচনা করি, লক্ষ্য করো, প্রথমেই যেটা আসছে, এক নাম্বার যেটা ছিল, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ, টার্গেট বা প্যাসেঞ্জার ডিএনএ। সেটা ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে, যে আমরা যে বৈশিষ্ট্যটা নিয়ে মানে যে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে চাই, অর্থাৎ যে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে আমরা আগ্রহী, সেটাই হবে কাঙ্ক্ষিত ডিএনএ। এখানে সংজ্ঞা আকারে যেটা বলা হয়েছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন কাঙ্ক্ষিত ডিএনএ যা এক কোষ থেকে অন্য কোষে বা জীবে স্থানান্তর করা হয়, তাকে কাঙ্ক্ষিত ডিএনএ বলা হয়। যেটা আমরা উদাহরণে যেটা বলেছি, যে আমাদের যে একটা সুস্থ মানব দেহ থেকে যখন আমরা একটা ওই যে ইনসুলিন তৈরির যখন জিন সেটাকে আলাদা করে নিলাম, তো সেই জিনটি হবে কাঙ্ক্ষিত ডিএনএ। আবার যদি মনে করা মানব দেহ থেকে আমরা যে সোমাটোট্রফিনের জন্য দায়ী যে জিন সেটাকে আলাদা করে নিই, সেটা হবে কাঙ্ক্ষিত ডিএনএ। একইভাবে আমরা যেটা চাই, যেটা যেরকম চাই, সেটাকে বলা হবে কাঙ্ক্ষিত ডিএনএ। এটি কয় রকম হতে পারে? এটা কতভাবে হতে পারে, কত প্রকার হতে পারে? 3 প্রকার। লক্ষ্য করো, 3 প্রকার। এক হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ, সিনথেটিক ডিএনএ, র্যান্ডম ডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ,
তো এটা আসলে মূলত কাঙ্ক্ষিত ডিএনএ তিনটা প্রকার বলা হচ্ছে, এটা আসলে সেই অর্থ প্রকার বলা যায় না, বলে যেটা বলা যায় যে আসলে কাঙ্ক্ষিত ডিএনএ পাওয়ার উপায় বলা যেতে পারে এক অর্থে। যদি আমরা বলি যে এটা প্রকার, সেটা না যতটা সঠিক, তার চেয়ে বেশি সঠিক হচ্ছে যে এটা প্রাপ্তির মানে ওই যে উপায়টা কি, কিভাবে পাবো আমরা সেটা, সেই কাঙ্ক্ষিত ডিএনএ, সেই হিসাবে এটা 3 প্রকার। কম্পিউটার ডিএনএ, লক্ষ্য করো কম্পিউটার ডিএনএটা কি। কম্পিউটার ডিএনএ হচ্ছে ডিএনএ এর কাজ কি। ডিএনএর মধ্যে কি থাকে? ডিএনএ এর একটা কার্যকরী অংশ হচ্ছে জিন, তার কাজই হচ্ছে কোনো বিশেষ ধরনের প্রোটিন তৈরি করা। এই জন্য সে যে জিনের আর সংজ্ঞায় আছে এরকম কার্যকরী সংজ্ঞা, যে জিন হচ্ছে ডিএনএ এমন একটা অংশ বিশেষ যা কোনো বিশেষ প্রোটিন তৈরির জন্য দায়ী। অর্থাৎ আমরা বলছি যে জিন কি করে, জিন একটা জিনের বৈশিষ্ট্য বহন করে প্রকাশ করে, তাই না? সে যে প্রকাশটা করবে কিভাবে, সে প্রকাশ করার উপায়টা হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে সে তার আপন বৈশিষ্ট্য প্রকাশ করে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ডিএনএ নিজে কিন্তু প্রোটিন তৈরি করে না, প্রোটিন তৈরি সে করায়, সে প্রোটিন তৈরির জন্য দায়ী, বাট সে নিজে করে না। তাহলে কে করে হচ্ছে আরএনএ। 3 প্রকার আরএনএ আছে, মেসেঞ্জার আরএনএ, তারপর রাইবোজোমাল আরএনএ এবং ট্রান্সফার আরএনএ। এছাড়া আরেক প্রকার এনজাইম আছে, সেটা বলা হয় যে বংশগতিক আরএনএ একটা আছে, সেটা আলাদা। প্রোটিন তৈরির জন্য 3 রকমের আরএনএ সব জীবের মধ্যে আছে। এই যে ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, অভ্যন্তর ভাগে। এই ডিএনএটি তার প্রয়োজন মতো সে কি করে, তার যে জিন আছে, জিনের মাধ্যমে সে কি ধরে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরির যে প্রথম ধাপকে বলা হয় ট্রান্সক্রিপশন। অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে সে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। অর্থাৎ যে জিনের মাধ্যমে প্রোটিন তৈরি করতে হবে, সেই জিনের একটা কপি মেসেঞ্জার আরএনএর মধ্যে সে ট্রান্সফার করে, এটাকে বলে ট্রান্সক্রিপশন। এই মেসেঞ্জার আরএনএ তখন চলে যায় কোথায়? রাইবোজোমাল আরএনএর কাছে। সেই মেসেঞ্জার আরএনএ রাইবোজোমাল আরএনএর কাছে যখন যায়, রাইবোজোমের যে রাইবোজোমাল আরএনএ সেটাই হচ্ছে মূলত প্রোটিন তৈরির কারখানা, ফ্যাক্টরি। আমরা বলি এই জন্য রাইবোজোম বলা হয় প্রোটিন তৈরির কারখানা, ফ্যাক্টরি অফ প্রোটিন সিনথেসিস। তো প্রোটিন তৈরির কাজটা কিন্তু ওখানেই হয়, কিন্তু সে নিজের ইচ্ছায় করে না, করে সে ডিএনএর ইচ্ছায়। ডিএনএর যখন মেসেঞ্জার আরএনএর মাধ্যমে সংকেত পাঠায়, তখন সে কি করে, সেই সংকেতটা গ্রহণ করার মাধ্যমে বুঝতে পারে কোন প্রোটিনটা তৈরি করা প্রয়োজন বা কোন প্রোটিনটা তৈরি করতে হবে। এ সময় টিআরএনএ করে কি, তাকে প্রয়োজনীয় প্রোটিন তৈরির জন্য তার কাঁচামাল, প্রোটিন তৈরির কাঁচামাল কি, প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় কি দিয়ে? প্রোটিনের যে একক, তাই না, সে এককগুলো কি এলোসে, সে এককগুলো কিন্তু আমরা যখন প্রোটিন জাতীয় খাবার খাই, সেখানে কিন্তু সেগুলো ভেঙে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে প্রোটিন তৈরির একক। তখন মেসেঞ্জার আরএনএ যখন সে সংকেত নিয়ে যায়, ট্রান্সফার আরএনএ করে কি, তখন বুঝতে পারে যে কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে কোন অ্যামাইনো অ্যাসিডের সংযোগ ঘটিয়ে সেই প্রোটিনটা তৈরি করতে হবে। তখন সেই অনুযায়ী সে কি করে, সেই তার প্রোটিন তৈরির কাজটি শুরু করে। আর এক্ষেত্রে ট্রান্সফার আরএনএ করে কি, এই যে সাইটোপ্লাজম থেকে তার বাহুর মাধ্যমে প্রয়োজনীয় যখন যে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়, সেই প্রয়োজন অ্যামাইনো অ্যাসিডকে সে সাপ্লাই করে কার কাছে? রাইবোজোমাল আরএনএর কাছে। তখন রাইবোজোমাল আরএনএ করে কি, সেই একটার পর একটা সেই অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে একটা পূর্ণাঙ্গ প্রোটিন তৈরি করে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে মেসেঞ্জার আরএনএর মধ্যে কিন্তু কি আছে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তার একটা কপি চলে গেছে কার, সেই প্রোটিন তৈরির যে জন্য দায়ী যে জিন, তার একটা কপি হয়ে গেছে। এখন রিভার্স ট্রান্সক্রিপশন কোনটা? আমরা প্রথম বলছি ট্রান্সক্রিপশন, তার মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। তাহলে ডিএনএ থেকে কিছু আরএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকেও কিন্তু ডিএনএ তৈরি হওয়া সম্ভব। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলছি আমরা কি? ট্রান্সক্রিপশন। এখন এটাকে যদি আমরা বিশেষ ধরনের এনজাইমের মাধ্যমে উল্টায় দিতে পারি, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএটা উৎপন্ন হবে, তখন কি হবে? তখন তাকে সেই প্রক্রিয়াকে বলা হবে রিভার্স ট্রান্সক্রিপশন। মূলত রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই যে মেসেঞ্জার আরএনএ প্রোটিন তৈরির জন্য তৈরি হয়েছিল, আমরা সেই মেসেঞ্জার আরএনএ কিন্তু সাইটোপ্লাজম থেকে সংগ্রহ করতে পারি এবং তাকে রিভার্স করিয়ে তার থেকে কি তৈরি করতে পারি? একটা ডিএনএ তৈরি করতে পারি। এবং ডিএনএ পলিমারেজের মাধ্যমে, তো মেসেঞ্জার আরএনএ আর ডিএনএ বা আরএনএর মধ্যে পার্থক্য কোথায়? ডিএনএ হচ্ছে দ্বিসূত্র আর মেসেঞ্জার আরএনএ হচ্ছে একসূত্র। তো মেসেঞ্জার আরএনএর মাধ্যমে যখন রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমরা যখন ডিএনএ তৈরি করবো, এটা একসূত্রক একটা ডিএনএ তৈরি হবে এবং সেটাকে আমরা দ্বিসূত্রক ডিএনএ পরিণত করার জন্য আমার কি করতে হবে? ডিএনএ পলিমারেজ এনজাইম ব্যবহার করতে হবে। অর্থাৎ দুটো পর্যায়ক্রমিক ধাপে সেটা হবে। প্রথম রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ থেকে কি হবে? সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ উৎপন্ন হবে এবং পরবর্তীতে
ডিএনএ পলিমারেজের মাধ্যমে কম্পিউটারে ডিএনএ উৎপন্ন হবে। সেই কম্পিউটারে ডিএনএটাই আমরা কাঙ্ক্ষিত ডিএনএ হিসাবে ব্যবহার করতে পারি। এবার লক্ষ্য করো দ্বিতীয় যে প্রক্রিয়া সেটাকে বলছি আমরা সিনথেটিক, তাই না? লক্ষ্য করো সিনথেটিক ডিএনএ। ডক্টর হরগোবিন্দ খোরানা, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী, তিনি এবং তার সহকর্মীরা মিলে কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া তৈরি করেছেন যে কৃত্রিম ডিএনএ তৈরি। এটা তোমরা নিশ্চয়ই জানো যে কৃত্রিম ডিএনএ তৈরির জন্য যিনি স্মরণীয় হয়ে আছেন, বরণীয় হয়ে আছেন, তিনি হচ্ছেন ডক্টর হরগোবিন্দ খোরানা। তার যে বিশেষ প্রক্রিয়া ডিএনএ তৈরির প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা কোনো কাঙ্ক্ষিত ডিএনএ তৈরি করব তখন তাকে বলা হবে সিনথেটিক ডিএনএ। এই সিনথেটিক ডিএনএ তৈরির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কাঙ্ক্ষিত ডিএনএ পেতে পারি। এক্ষেত্রে কি কাজটা করা হয়? প্রাইমার মানে হচ্ছে যে ডিএনএ এর একটা অংশ বিশেষ যেটা একটা ডিএনএ তৈরির সূচনাকারী। সেই প্রাইমার ব্যবহার করে কিন্তু একটা সিনথেটিক ডিএনএ তৈরি করা সম্ভব। এই প্রাইমার ডিএনএ সেটা কিন্তু একটা জিনের জন্য আলাদা আলাদা আছে, ভিন্ন ভিন্ন আছে। তো যেই রকম প্রাইমার সেই মতোই একটা ডিএনএ তৈরি হবে এবং সেটাকে বলা হবে সিনথেটিক ডিএনএ। আর সর্বশেষ যে বিষয়টা বলছি আমরা, এটাকে বলছি র্যান্ডম ডিএনএ। তাহলে আগে যে দুটা ছিল এগুলো কিন্তু সরাসরি না, একটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা, একটা হচ্ছে কৃত্রিম উপায়ে ডিএনএ তৈরি করা। আর সর্বশেষ যেটা সেটা বলা হচ্ছে র্যান্ডম ডিএনএ। এটা হচ্ছে সরাসরি জীব থেকে, যে জীবের ডিএনএটা আমরা তৈরি করতে চাই, যে জীব থেকে আমরা কাঙ্ক্ষিত ডিএনএটা আহরণ করতে চাই, সে জীব থেকে যদি আমরা তার নিউক্লিয়াস থেকে সরাসরি যখন আমরা সেটাকে এই যে মানে কি বলা হচ্ছে এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে কেটে আলাদা করে নিব তখন তাকে বলা হবে র্যান্ডম ডিএনএ। অর্থাৎ তিনটা উপায়ে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ডিএনএ পেতে পারি। যেভাবে পাই একই কথা, যেটা সুবিধা সেটা আমরা করতে পারি। লক্ষ্য করো এবার যে বিষয়টাকে বলা হচ্ছে বাহক বা ভেক্টর বা ভেহিকল ডিএনএ। এটা আমরা আগেই বলেছি বাহক। এই বাহক শব্দটি কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এবং যে অণুজীব বিজ্ঞানের ক্ষেত্রে ভিন্নভাবে ব্যবহার হয়। বাহক যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার হবে বা জিন প্রকৌশলের ক্ষেত্রে ব্যবহার হবে তখন সেটা হবে এক প্রকারের ডিএনএ। কিন্তু যখন আমরা অণুজীবের ক্ষেত্রে ব্যবহার করি তখন সেটা কিন্তু আর ভেক্টরকেও তখন আমরা ডিএনএ বলবো না, তখন ডিএনএ সেটা হবে এক প্রকারের জীব, যেটা বিভিন্ন ধরনের অণুজীবকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়। তো এই যে একটা ভেক্টর, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করব, সে ভেক্টরের কি গুণাগুণ থাকতে হবে? যে কোনো ডিএনএ কে তো আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারবো না। তার মানে ভেক্টর হতে গেলে ওই ডিএনএটাকে কিছু বিশেষ বৈশিষ্ট্য অধিকারী হতে হবে, কিছু বিশেষ গুণাগুণ থাকতে হবে। গুণাগুণের প্রথম শর্ত হচ্ছে ভেক্টরকে খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে হবে। সংখ্যা বৃদ্ধি যদি স্লো হয় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কষ্টসাধ্য হয়ে যাবে এবং সেটা থেকে কিন্তু আমাদের যে ফলাফল যেটা পাবো সেটা খুব ব্যয়বহুল হয়ে যাবে, সেটা যার জন্য এটা ব্যবহার করা খুব সুবিধাজনক হবে না। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে কাজে গতিশীলতা বা স্বাধীনতা আনয়নের জন্য ভেক্টর মাল্টিক্লোনাল সাইট বা এমসিএস থাকতে হবে। অর্থাৎ তার মধ্যে ক্লোনিং এর জন্য মানে এই বিভিন্ন রকমের জিন, মানে একটা ভেক্টর যেন নানান রকমের জিন বহন করতে পারে, একটা ভেক্টর থেকে যেন অনেক রকমের জিন বহন করতে পারে, সেরকম একটা সুযোগ তার মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের সেটা কাজের জন্য সবচেয়ে উপযোগী হবে। তারপরে যে বিষয়টা বলা হচ্ছে লক্ষ্য করো, বলা হচ্ছে চিহ্নিত করার জন্য সিলেক্টেবল মার্কার থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সিলেক্টেবল মার্কার? সিলেক্টেবল মার্কার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, এটা এক ধরনের জিন। কিরকম জিন? যে এটা হচ্ছে এমন একটা জিন, সেটা হচ্ছে লক্ষ্য করো, তো আমরা ইতিমধ্যে বলেছি যে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা পোষক হিসেবে ব্যবহার করি কি ধরনের, যারা অণুজীব, ব্যাকটেরিয়া বা এই ধরনের অণুজীবদের ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে একটা ট্রান্সজেনিক জীব তৈরি করলাম, এখন নতুন একটা শব্দ আমি ব্যবহার করেছি, সেটা হলো ট্রান্সজেনিক জীব। অর্থাৎ যখন রিকম্বিনেন্ট ডিএনএ যখন কোনো জীবের মধ্যে প্রবেশ করানো হবে তখন সে কিন্তু ভিন্ন জীবের জিন বহন করছে। এরকম ভিন্ন জীবের জিন বহনকারী কোনো জীবকে বলা হবে ট্রান্সজেনিক জীব। সেই ট্রান্সজেনিক জীব এখন অনেকগুলো ব্যাকটেরিয়ার মধ্যে দেখা গেছে যে সেই প্লাজমিডটি কে কোন ব্যাকটেরিয়াটা গ্রহণ করলো কোনটা গ্রহণ করলো না, এটা কিন্তু শনাক্ত করা খুব কঠিন কাজ। এই জন্য সিলেক্টেবল মার্কার লাগবে। তার মানে হচ্ছে সিলেক্টেবল মার্কার হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এক প্রকার জিন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। লক্ষ্য করো যে ব্যাকটেরিয়া, এই যে আমরা বিভিন্ন অণুজীবের আক্রমণ থেকে বাঁচার জন্য কি করি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। হ্যাঁ, তো সেই অ্যান্টিবায়োটিকের প্রভাবে কি হয়, একটা জীব মারা যায়। আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনও কিন্তু আছে, প্রতিরোধী জিনও আছে।
সেই প্রতিরোধী জিন যদি আমি সেই ব্যাকটেরিয়া সেই প্লাজমিডের সাথে যুক্ত করতে পারি, অর্থাৎ লক্ষ্য করো যে আমি কাঙ্ক্ষিত জিন যখন আমি প্লাজমিডের মধ্যে ইনসার্ট করবো বা যুক্ত করব, তখন কিন্তু তার সাথে আমি কি করব, তার সাথে একটা ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনও কিন্তু যুক্ত করব। ফলাফল কি দাঁড়াবে দেখো, লক্ষ্য করো আমরা যখন সেই প্লাজমিডটাকে বা সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোনো ব্যাকটেরিয়াতে দেহে প্রবেশ করাবো, আমি অনেকগুলো ব্যাকটেরিয়ার মধ্যে সেটাকে প্রবেশ করার চেষ্টা করব, ঠিক আছে। সে কিন্তু সেটা দেখা যাবে সব কয়টা সফল হবে তা না। আমি মনে করো যে 500 ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাপ্লাই করলাম, দেখা গেল 2টা বা 3টা ব্যাকটেরিয়া সেটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এবং তখন কি করবে, তখন কিন্তু তার সবাই বংশবৃদ্ধি করতে থাকবে, একটা বিরাট একটা পপুলেশন তৈরি হবে। সেই পপুলেশনের মধ্যে কোন ব্যাকটেরিয়াটি সে প্লাজমিড গ্রহণ করেছে আর কোনটি করেনি সেটা বুঝবো কিভাবে? আমরা যদি সেই কালচার মিডিয়ার মধ্যে যদি আমরা সেই বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি, যে সকল ব্যাকটেরিয়াগুলো সেই রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণ করেছে তাদের মধ্যে যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে, যেটা আমরা নিজেরাই যুক্ত করেছি, সেহেতু তারা এই অ্যান্টিবায়োটিকে মারা যাবে না। কিন্তু যারা গ্রহণ করে না তাদের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন নাই, সো তারা মারা যাবে। তা যারা মারা যাবে তাদেরকে আমরা বাদ দিব, আর যারা বেঁচে থাকবে বুঝতে হবে তারাই আমাদের সে কাঙ্ক্ষিত কি রিকম্বিনেন্ট ডিএনএ গ্রহণকারী জীব, এবং তাদেরকে আমরা লালন পালন করব। এই জন্য সিলেক্টেবল মার্কার তাকে থাকতে হবে। তার মানে হচ্ছে আমরা বাছাই করার জন্য যে কোন জীবটি আমাদের সে কাঙ্ক্ষিত জীব আর কোনটি অনাকাঙ্ক্ষিত জীব। এখন মনে কর 500 ব্যাকটেরিয়ার মধ্যে 3টা ব্যাকটেরিয়া প্লাজমিড গ্রহণ করেছে, বাকি গ্রহণ করেনি, তাহলে এই যে 497টাকে লালন পালন করে কোনো লাভ নেই, আমার দরকার 3টি। এই 3টিকে যখন আমরা সংখ্যা বৃদ্ধি করবো, তবে সবাই হবে কি আমাদের সে কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটাকে আমি লালন পালন করব, যারা আমাকে প্রয়োজনীয় প্রোডাক্টটা দিবে। এবার আসি, ভেক্টর সহজে পোষক কোষে স্থানান্তরযোগ্য হতে হবে। ভেক্টর এক ধরনের ডিএনএ, সেটা যেন খুব সহজে আমরা পোষকদের স্থানান্তর করতে পারবি সেরকম হতে হবে। অবশ্যই ট্রান্সক্রিপশনাল স্টার্ট সাইট থাকতে হবে যাতে আরএনএ তৈরি হতে পারে। এখন কথা হচ্ছে যে ট্রান্সক্রিপশনাল সাইট, ওই ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। আমাদের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ ও প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত প্রোটিন তৈরি করব। এখন সেই প্রোটিন তৈরি করতে গেলে তো কি লাগবে? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে হবে। আর ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট মানে হচ্ছে যে স্টার্টিং সাইট থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়, সেটা যদি না থাকে তাহলে তো আর সেখান থেকে প্রোটিন তৈরি হবে না। তো ট্রান্সক্রিপশন সাইট ছাড়া সেই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির কোনো গুরুত্ব নেই। এই ট্রান্সক্রিপশনাল স্টার্ট সাইট না থাকে যদি, তাহলে ট্রান্সক্রিপশন করবে না, ট্রান্সক্রিপশন যদি না ঘটে তাহলে কিন্তু প্রোটিন তৈরি হবে না। তার মানে ট্রান্সক্রিপশন সাইট স্টার্ট সাইট অবশ্যই থাকতে হবে, তা না হলে আমাদের যে লক্ষ্য অর্থাৎ প্রোটিন তৈরি করা, কাঙ্ক্ষিত প্রোটিন তৈরি করা, সেটা কিন্তু সম্ভব হবে না। বাহকের প্রকারভেদ লক্ষ্য করো, বাহক নানান রকমের বাহক হতে পারে। এটি একটি বিস্তারিত আলোচনা, আজকের এই ক্লাসে এই আলোচনাটা শেষ করা সম্ভব নয়। আমরা শুধু নামগুলো বলে যাচ্ছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ এই প্লাজমিড যে বাহকের যে প্রকারভেদ সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো বাহক কত রকম হতে পারে। কাজের সুবিধার্থে নানান রকমের প্লাজমিড ভেক্টর, ব্যাকটেরিওফাজ ভেক্টর, কসমিড ভেক্টর, প্লাজমিড ভেক্টর, বিএসসি ভেক্টর, ওয়াইএসসি ভেক্টর, উচ্চতর উদ্ভিদের ভেক্টর, শাটল ভেক্টর, প্রাণীদেহের জন্য উপযোগী ভেক্টর। দেখো অসংখ্য। কাজের সুবিধার জন্য যখন যে প্লাজমিড যে জীবের জন্য প্রযোজ্য, যে পোষক জীবের উপর নির্ভর করবে কোন প্লাজমিড আমরা ব্যবহার বা কোন ভেক্টরটি ব্যবহার করবো, কোন বাহকটি ব্যবহার করবো। এই যে প্লাজমিডগুলো কখন ব্যবহার করা হয়? যখন এই যে ব্যাকটেরিয়া যখন পোষক হয় তখন তাকে বলা প্লাজমিড। এছাড়া কিন্তু অন্যদের বেলা ফাজমিড, ব্যাকটেরিওফাজ এগুলো ব্যবহার করা হয়। তো এই আলোচনাটা আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিলাম। আমরা পরবর্তী যে বিষয়টি লক্ষ্য করো, এনজাইম। এনজাইমের আলোচনাটা একটু দীর্ঘ, আমরা শুধু নামগুলো জেনে যাচ্ছি। কিছু নাম তো ইতিমধ্যে আমরা জেনেছি, এক্সোনিউক্লিয়েস এনজাইম, এন্ডোনিউক্লিয়েস এনজাইম, তারপর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস এনজাইম, তারপরে বলা হচ্ছে যে লাইগেজ এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এই আলোচনাটাও আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিচ্ছি বিস্তারিত আলোচনার জন্য। কিছুটা আলোচনা আমরা আজকে করতে পেরেছি, কিছুটা ধারণা তোমরা নিশ্চয়ই পেয়েছো। বাকি আলোচনা পরবর্তী ক্লাসে করবো ইনশাল্লাহ। তারপর ডিএনএ পলিমারেজ এনজাইম। এরপরে দেখো, লক্ষ্য করো পোষক বা হোস্ট। এটাও আমরা ইতিমধ্যে বলেছি যে হোস্ট হচ্ছে সংখ্যা বৃদ্ধির জন্য বাহককে ডিএনএকে যে কোষে রাখা হয় তাকে বলা হবে পোষক কোষ। ঠিক আছে, এটি আদি কোষ বা প্রকৃত কোষ উভয় হতে পারে।
অণুজীব থেকে শুরু করে উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী পোষক হিসাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যে সকল জিন সব কোষের ক্ষেত্রে উপযোগী না, যে সকল যে সরল প্রকৃতির জিন আছে সেগুলোর জন্য আদিকোষই যথেষ্ট, আর যেগুলো সরল প্রকৃতির নয়, জটিল প্রকৃতি, তাদের জন্য প্রকৃত কোষের প্রয়োজন হয়। তারপর যে বিষয়টি আসছে লক্ষ্য করো, ডিএনএ, ক্লোন ব্যাংক, কম্পিউটার ডিএনএ লাইব্রেরি। দেখো কম্পিউটার ডিএনএ ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। কম্পিউটার ডিএনএ হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা কোনো একটি ইনভিট্রো, লক্ষ্য করে ইনভিট্রো অর্থাৎ কৃত্রিম পরিবেশে যখন সার্চ ব্যবহার করে নিঃসংশ্লেষণ, তাকে বলা হচ্ছে কম্পিউটার ডিএনএ। সেই কম্পিউটার ডিএনএ এক ধরনের কাঙ্ক্ষিত ডিএনএ, এটা একটা সহজ প্রক্রিয়া। অন্য যে কোনো মানে কাঙ্ক্ষিত ডিএনএ পাওয়ার সবচেয়ে সহজ প্রক্রিয়া এটি সবচেয়ে বহুল ব্যবহৃত। হ্যাঁ, এবং সেটাকে কি বলা হচ্ছে, ডিএনএ উৎপাদন করে যখন করা হয় বারবার, এটা সংখ্যা বৃদ্ধি করা যায়। সংখ্যা বৃদ্ধি করা যায় কিভাবে? এটা একটা বিশেষ প্রক্রিয়া আছে, একটা বিশেষ ধরনের যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে কিন্তু তার সংখ্যা বৃদ্ধি করা যায়, এবং সেটাই হচ্ছে কম্পিউটার ডিএনএ লাইব্রেরি। সেই যে যন্ত্রটির কথা বলছিলাম আমরা, সেই যন্ত্র পিসিআর, এই শব্দটি কিন্তু অত্যন্ত পরিচিত শব্দ হয়ে গেছে এখন বর্তমানে। পিসিআর, যে এই করোনাকালীন সময়ে এই পিসিআর এর মাধ্যমে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই করোনা পজিটিভ বা নেগেটিভ সেটা শনাক্ত করা হচ্ছে। এই সেই যন্ত্র, বিশেষ যন্ত্র, যে যন্ত্রের ভিতরে কিন্তু মূলত এই পিসিআর চেইন রিঅ্যাকশনটি ঘটে। অর্থাৎ এই যন্ত্রটি কে বলা পিসিআর মেশিন, যার ভিতরে একটা পরিবেশ আছে। এখানে প্রয়োজনীয় এনজাইম, প্রয়োজনীয় মানে আরো যে রাসায়নিক উপাদানগুলো সংযুক্ত করে যখন কোনো একটি জিনকে তার মধ্যে দেওয়া হয়, তখন কি হয়, সেই জিনটার সংখ্যা বৃদ্ধি ঘটে, এবং উপযুক্ত পরিবেশ থাকার ফলে অতি দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে। এই জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলা হয়। তো এই যে নমুনা, যে করোনা রোগের জন্য যে নমুনাটা নেওয়া হয়, স্বল্প পরিমাণে, হয়তো সামান্য কয়েক বিন্দু থাকে, যখন মেশিনে দেওয়া হয় তখন অসংখ্য তার মানে সংখ্যা বৃদ্ধি ঘটে, এবং সহজেই শনাক্ত করা যায় যে ওই ব্যক্তিটি এই রোগে আক্রান্ত কি আক্রান্ত নয়। এই হচ্ছে, তার বলা হচ্ছে জিন ব্যাংক বা জিনোমিক লাইব্রেরি, কোনো জীবের সকল জিনের সমষ্টি বা ক্লোন। একটা জীবের সকল জিন যখন একটি ইয়েতে সংরক্ষণ করা যায়, তখন তাকে বলা হচ্ছে ক্লোন লাইব্রেরি। তো আজকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, দিয়ে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ। আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি আমি, লক্ষ্য করো। প্রথম প্রশ্ন হচ্ছে, রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি বলতে কি বোঝায়? এটি আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা এর উত্তর পারবে। রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির প্রয়োজন উপাদান সমূহের নাম উল্লেখ করো। শুধু নাম চাওয়া হয়েছে, বর্ণনা না, বর্ণনা অনেক বড়। আর সবশেষে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন প্রকার কাঙ্ক্ষিত ডিএনএ এর বর্ণনা দাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভকামনা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সাথে থাকার জন্য। আগামী ক্লাসের বিষয়টি তো আমি ইতিমধ্যে বলেছি, আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বাহক এর বিস্তারিত আলোচনা, পাশাপাশি আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে এনজাইম। এই দুটো বিষয়ের আলোচনা যেহেতু বৃহত্তর, এই জন্য একটি ক্লাসের মধ্যে সেই আলোচনা শেষ করা সম্ভব নয় বলে আমরা নেক্সট ক্লাস শুধু এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বাহক, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এনজাইম, অর্থাৎ রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির জন্য ব্যবহৃত যে এনজাইম, তার উপরে আলোচনা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আবারও তোমার সাথে কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।